লাট্টু পিকুকে বাঁচাতে লাট্টু পিকুর সামনে এসে দাঁড়ালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মায়া বলছে, কি হয়েছে, আপনি এতটা ঘাবড়াচ্ছেন কেন? আপনাকে আমি বলছি, আপনি আপনি বসের শেষ কার্যটা শেষ করে নিন, তা না হলে ওনার তো আত্মাটা শান্তি পাবে না, তাই না? তখনই কথা শুনে তটিনী রেগে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আমি জানি আমার স্বামী কিচ্ছু হতে পারে না, আমার স্বামী অবশ্যই জীবিত আছে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলবে, কেন তুমি আজ এমনটা কেন বলছো তটিনী, কেন বলছো? এরপরে নন্দিনী বলতে থাকে, তটিনী এতটা এতটা শিওর হোস না যে তোর স্বামী জীবিত আছে। যদি কোনোভাবে সত্যি সত্যি পরশুরাম জীবিত না থাকে, তবে তবে কি নিজেকে ক্ষমা করতে পারবি? তখনই তটিনী বলবে, হ্যাঁ, আমি তোকে অ্যাপ্রিসিয়েট করে বলতে পারি যে আমার স্বামী একদম জীবিত আছে, আমার স্বামীর কিচ্ছু হতে পারে না, আমার স্বামীকে কেউ ছুতে পারবে না। তখনই কর্ণ চ্যাটার্জি বলবে, আমি তোমার পাশে আছি তটিনী, একদম ভেবো না, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করে যাব। আমি আমার ছেলে আর ছেলে বৌমাকে কথা দিয়েছি যে তোমার প্রতি যা যা অন্যায় করেছি আমি সেগুলোর প্রায়শ্চিত্ত করব, তোমাকে বাঁচিয়ে সেগুলোর প্রায়শ্চিত্ত করব। এরপরে বলরাম বলবে, আপনি আপনি একদম ভেঙে পড়বেন না, আপনার সঙ্গে আমি একমত। আমার বন্ধুর কিচ্ছু হতে পারে না, আমার বন্ধু অবশ্যই ফিরে আসবে। এরপরে জিৎ মুখার্জি এসে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে বলছে, আপনাকে তো দেখে একদম সত্যজিৎ মুখার্জির মতো লাগছে, যে কিনা তটিনী গাঙ্গুলির বাবা, তাই না? তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলবে, আপনি এসব কি বলছেন? মুখ সামলে কথা বলুন, যে কাজটা আপনার করা কথা ছিল সে কাজটা আমি করছি। এরপরেই তটিনীকে বলতে থাকে, তটিনী ভাববে না, আমি তোমার পাশে ছিলাম আর পাশে থাকবো। আমি সবসময় তোমার পাশে থাকবো। তোমাকে তোমাকে এই কেস থেকে বের করতে যা যা করতে হয়, যেটা যেটা করতে হয় সবকিছু আমি করব, অবশ্যই করব। এরপরে জিৎ মুখার্জি বলতে থাকে, এতে এতে কি আপনার কোনো স্বার্থ নেই? স্বার্থ ছাড়া কাজ করছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলবে, তো আপনাকে আপনাকে তো আমি এসবে কৈফিয়ত দিতে পারি না, আপনি কেন আমার কাছে কৈফিয়ত চাইছেন বলুন তো? তখনই কর্ণ চ্যাটার্জিকে তটিনী বলবে, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে আর দয়া দেখাতে হবে না। আমি কারো দয়া চাই না, আমি কারো দয়ার পাত্রী হতে চাই না। আপনি আপনি প্লিজ যেটুকু যেটুকু করেছেন ওটুকুই আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না আমার জন্য। এরপরে এ কথা শুনে তখন দেখা যাবে, তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এসব কি বলছো তটিনী? তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাইছো? তখনই কাবির বলছে, প্লিজ এরকম করে নিজের ইগো দেখাবেন না, ইগো দেখিয়ে কোনো লাভ নেই। কারণ কারণ আপনি এখন বিপদে পড়েছেন, যত ইগো দেখাবেন তত আপনার নিজেরই বিপদ হবে। এরপরে নন্দিনী বলতে থাকে, টুটিনি এতটা ইগো দেখানো সত্যিই ভালো না, এতটা ইগো দেখাস না, এতটা ইগো দেখালে তোর নিজেরই হিতে বিপরীত হতে পারে। তুই ক্রমশ একটি জালের মধ্যে বিছিয়ে পড়ছিস, একটি জালের মধ্যে জড়িয়ে পড়ছিস, তোকে চারদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। তখনই টুটিনি নন্দিনীকে বলতে থাকে, মুখ সামলে কথা বল, আমার 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 হয়ে তুই কেস লড়ছিস, তুই আমার লয়ার, তুই আমার কেস লড়ছিস মোটা অঙ্কের ফিস নিয়ে, অন্য কোনো সম্পর্ক ফলাতে আসবি না। সো এখানে এখানে দিদি হতে আসবি না, তুই এখানে এসেছিস অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হয়ে, আর আমি হচ্ছি তোর ক্লায়েন্ট মিসেস তটিনী গাঙ্গুলি হয়ে, তাই আমার সঙ্গে ভদ্রভাবে কথা বল। এরপরে কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, সত্যি তটিনী তোমার ইগো আছে বলতে হবে। এদিকে দেখা যাবে লাট্টু ও পিকু দুজনেই স্কুলে এসেছে। তখনই পিকু বলছে, মাম্মিকে তো আজকে কোর্টে নেওয়া হয়েছে, কোর্টে নিয়ে মাম্মিকে কি করবে ভাই, তুই কি জানিস? তখনই লাট্টু বলবে, আমি আমি জানি কোর্টে নিয়ে গিয়ে মাম্মিকে অনেক ওরা অপদস্থ করবে। এদিকে দেখা যাবে জিতের পাঠানো গুন্ডাগুলো বলতে থাকে, কি ব্যাপার, ওরা কি স্কুলে পৌঁছেছে? তখনই জিতের পাঠানো গুন্ডাগুলো বলতে থাকে, হ্যাঁ স্যার, ওরা এখানেই আছে। জিত বলতে থাকে, ওদেরকে তুলে নাও, কিন্তু ভালোবেসে, ভয় দেখিয়ে নয়। ওদের বলো যে ওদের মামির সাজা হয়ে গেছে, তাই ওদেরকে ডাকছে, ওদেরকে যেতে হবে। দেখবে দেখবে ওরা আপনা আপনি চলে এসেছে, ওদেরকে জোরাজুরি করতে হচ্ছে না। এরপরে দেখা যাবে একটি লোক গাড়ি থেকে নেমে আসে আর লাট্টু পিকুকে বলতে থাকে, তোমাদের মাম্মির সাজা হয়ে গেছে, তোমাদের যেতে হবে, তোমাদের যেতে বলেছে। এ কথা শুনে কান্নায় ভেঙে পড়ে পিকু। পিকু বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আমাদের মাম্মির সাজা হয়েছে মানে? আমাদের মাম্মির কিছু হতে পারে না, আমাদের মাম্মি একদম একদম সুস্থ আছে। তখনই লোকটা বলতে থাকে, হ্যাঁ, তোমাদের মাম্মির সাজা হয়ে গেছে, সাজা মানে পানিশড হয়েছে।
তোমাদের যেতে বলেছে তোমাদের মাম্মি, আমার সঙ্গে যেতে বলেছে, তোমাদের শেষবারের মতো একবার দেখতে চাই, যাবে আমার সঙ্গে? তখনই তখনই দেখা যাবে পিকু যেতে চায়। লাট্টু বলতে থাকে, দি ভাই, মাম্মি কিন্তু বলেছিল অচেনা অপরিচিত কারোর সঙ্গে না যেতে। তখনই পিকু বলবে, মাম্মি নাকি সাজা হয়েছে, মাম্মিকে ওরা ধরে নিয়ে গিয়েছে আমাদের সঙ্গে, মাম্মি দেখা করতে চাইছে। ভাই, তুই মাম্মির সঙ্গে দেখা করবি না? এ কথা শুনে দেখা যাবে তখনই লাট্টু ও পিকু দুজনেই গাড়িতে উঠে বসে। ঠিক তখনই গাড়ির সামনে সামনে এসে দাঁড়ায় কিছু সঙ্গীত দল। এটা দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় ভেতরে থাকা গুন্ডাটিয়া ও ড্রাইভার। এরপরে ড্রাইভার বারবার হর্ন বাজানোর পরেও কোনোভাবেই সঙ্গীত দল সেখান থেকে সরে যায় না। এরপরে দেখা যাবে তখনই তখনই ড্রাইভার বলতে থাকে, বাইরে গিয়ে দেখুন না, এভাবে বসে না থেকে। এরপরে লোকটা নিচে নেমে এলে তখনই তখনই পরশুরামকে বলতে থাকে, কি ব্যাপার, এখানে রাস্তার মাঝখানে কেন ব্লক করে দাঁড়িয়ে আছো? যা বলছি এখান থেকে চলে যাও। ঠিক তখনই দেখা যাবে পরশুরাম মাথা তুললে ভয় পেয়ে যায় লোকটি ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলে। তখনই পরশুরাম বলতে থাকে, জানিস না বাচ্চাদের ভয় দেখাতে নেই, বাচ্চাদের কখনো ভয় দেখাবি না, ওরা দেবীর দূত। তুই ওদেরকে কেন ভয় দেখাচ্ছিলি? তোদের তোদের এবার কি হবে তোদের কোনো ধারণা নেই। সত্যি আমি এখন কি করব তোরা কেউ জানিস না। এই বলে দেখা যাবে লোকগুলোকে মারতে থাকে পরশুরাম। এরপরে লোকটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তোরা তোরা দুটো শিশুকে ভয় দেখাচ্ছিস, দুটো শিশুকে মারতে চেয়েছিস, ওদেরকে ভুলভাল বুঝিয়ে তুলে নিয়ে যাচ্ছিস, তোদেরকে তো অবশ্যই মারবো। এরপরে দেখা যাবে ড্রাইভার নেমে এলে ড্রাইভারকেও পরশুরাম মারতে থাকে আর বলতে থাকে, তোকে তোকে তো আরো বেশি মারবো, তুই এটাতে উৎসাহ দিয়েছিস, তুই তুই গাড়ি ড্রাইভ করছিলি তাই না? তুই বুঝতে পারছিস ওই দুটো ফুটফুটে সন্তান, যে বাবা মা, সে বাবা মা হয়তো বা কতটা কষ্ট পাচ্ছে, সে বাবা মার মনের মধ্যে এখন কি চলছে? তখন এ কথা শুনে দেখা যাবে লোকটা বলতে থাকে, তোকে এতটা ভাবতে হবে না, আমাদের কাজ আমাদের করতে দে। তখনই দেখা যাবে শিবপ্রসাদ লোকটাকে মারতে থাকে। এরপরে এটা গাড়ি থেকে বসে বসে দেখতে থাকে লাট্টু পিকু বলতে থাকে, এসব কি হচ্ছে? ওটা ওটা কে আর ওদেরকে কেনই বা মারছে? তখনই পিকু বলতে থাকে, ওরা তো বললো যে ওরা নাকি মাম্মির কাছে নিয়ে যাবে। এরপরে দেখা যাবে পরশুরাম পরশুরাম পার্বতীকে পাঠিয়ে দেয়। এরপরে লাট্টু পিকু বলতে থাকে, তুমি কে? তখনই পার্বতী বলতে থাকে, আমি মা পার্বতী, আমি হচ্ছি দেবী, তোমাদের নিতে এসেছি, চলো তোমাদের স্কুলে যেতে হবে। তখনই লাট্টু পিকু বলতে থাকে, তবে ওই আঙ্কেলটাকে? তখনই পার্বতী বলতে থাকে, ওরা দুষ্টু, ওদের সঙ্গে কখনো যাবে না, বুঝতে পেরেছো? ওরা ওরা তোমাদের এখান থেকে নিতে এসেছিল, ওদের সঙ্গে কখনো ভুলেও কোনো জায়গায় যাওয়ার কথা ভাববে না। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় লাট্টু পিকু। এরপরে পার্বতীর সঙ্গে চলে গেলে তখনই পরশুরাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, ইচ্ছে করছে তোদেরকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি, মনটা চাচ্ছে যে তোদেরকে জড়িয়ে বুকে বুকে নিয়ে আগলে রাখি, কিন্তু এখন তোদের সামনে আমি আসতে পারবো না, এখনই সামনে আসার সময় হয়নি। এখন যদি আমি তোর সামনে যাই তবে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। তাই আমি এখনো তোদের সামনে আসতে পারবো না। আমার অনেক অনেক কাজ বাকি, সেগুলো কাজ সম্পূর্ণ করতে হবে, সমস্ত কাজ নিজেকে শেষ করতে হবে। আমাকে আমাকে জানতে হবে যে সেদিন সত্যি সত্যি তোর মাম্মি আমাকে শুট করেছিল নাকি নাকি অন্য কেউ, সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তোরা যে আমার কলিজার টুকরা, তোদেরকে ছাড়া যে আমি কতটা কষ্টে আছি, কিভাবে আছি, শুধুমাত্র আমি নিজেই জানি। তোদের কি করে বোঝাবো? আমার তো ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তোদেরকে জড়িয়ে ধরি, কিন্তু কি করব বল, কোনোভাবেই তো সেটা আর সম্ভব না, তাই না? এ কথা শুনে দেখা যায় তখনই দেখা যাবে পরশুরাম আরো বলতে থাকে, আমি আমি প্রমাণ করব যে তটিনী নির্দোষ, আমার বিশ্বাস তটিনী তটিনী আমাকে মারতে পারে না। ঠিক তখনই দেখা যাবে জিৎ মুখার্জি ফোন করলে পরশুরাম ফোনটা রিসিভ করে আর ওপাশ থেকে জিৎ বলতে থাকে, কি ব্যাপার, কাজটা শেষ করেছো তো? তখনই পরশুরাম গলা চেঞ্জ করে বলতে থাকে, হ্যাঁ, কাজটা কাজটা শেষ, দুটো ওষুধ নিধন দিয়েছি। এখানে এখানে দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, বাচ্চাগুলো ওদের সঙ্গে যাচ্ছিল, তাই তাদেরকে তাদেরকে আমি আমি বলি বলি দিয়েছি। এ কথা শুনে অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। এরপরে পরশুরাম বলতে থাকে, আমরা আমরা হচ্ছি অবতার, আমরা হচ্ছি দেবতা, আমাদের সামনে বাচ্চাদের কষ্ট দেওয়া, এটা তো আমরা মেনে নিতে পারি না, তাই না? তাই তো আমরা এখানেই ওদেরকে মেরে দিয়েছি, ভালো করিনি। এ কথা শুনে
জিৎ অবাক হয়ে যায়। জিৎ বলতে থাকে, কে আপনি? এভাবে কেন কথা বলছেন? আর মেরে দিয়েছেন মানে? কাদের মেরে দিয়েছেন? তখনই তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, দুটো দুটো অসুর বধ করেছি, দুটো গুন্ডাদের মেরেছি বলে ফোন কেটে দিলে তখনই জিৎ বলতে থাকে, আমি বুঝতে পারছি না কে কথা বললো, কে কথা বলতে পারে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাদের খেলাটা সুন্দরভাবে গুছিয়ে খেলতে হবে, তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাব। তখনই জিৎ মুখার্জি বলতে থাকে, চিন্তা করবেন না আপনি, সবকিছু সবকিছু ঠিকঠাকই থাকবে। এরপরে এরপরে দেখা যাবে এদিকে তটিনীকে কোর্ট থেকে বের করে নিয়ে আসে নন্দিনী। তখনই দীপালি বলতে থাকে, কি ব্যাপার তটিনী, কি হলো? কিছু হয়নি তো? তখনই নন্দিনী বলতে থাকে, মা, তোমার মেয়ে আর যাই পারুক বা না পারুক এই কাজটা খুব ভালো করতে পারে। ও তোমার মা, তোমার মেয়ে ওকে ওকে কোনোভাবে কাজটারি হতে দেয়নি, ওকে অবশ্যই বের করে এনেছে। এই কথা শুনে নন্দিনী খুশি হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, থ্যাংক ইউ নন্দিনী, তুই যদি আজকে আজকে ওকে না বাঁচাতি তবে কোনোভাবেই আমার মেয়েটা মেয়েটা বাড়ি ফিরতে পারতো না। এরপরে এরপরে দেখা যাবে এ কথা শুনে দীপালি বলতে থাকে, আজকে আজকে তোর কারণে আমার বিয়েটা বেঁচে গেল। আমার মেয়েটার কোনোভাবেই কি সাজা হবে বলতো? সাজা থেকেও কোনোভাবে মুক্তি পাবে না, জামিন পাবে না। এরপরেই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ওর বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো আনা হয়েছে, যে কেসগুলো দেওয়া হয়েছে, ওখান থেকে বের হওয়াটা অনেকটাই টাফ হয়ে দাঁড়াবে ওর। কিন্তু কিন্তু সমস্যা নেই, যে করে হোক আমরা বের করার চেষ্টা করব। এরপরে এরপরে দেখা যাবে তটিনী চুপচাপ দাঁড়িয়ে থেকে সবটা শুনছে, তটিনী কোনো কথা বলে না। এরপরে কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলতে থাকে, তোমার টাকার প্রয়োজন, তোমাকে টাকা দিচ্ছি, তুমি তুমি তটিনী গাঙ্গুলির বেল করিয়ে দিচ্ছ, তোমাকে আমি টাকা দেব। তুমি তুমি নন্দিনী গাঙ্গুলির বেলটা বন্ধ করে একদম একদম পার্মানেন্টলি মঞ্জুর করে দিবে। ওর যেন আর কখনো কোর্টে না আসতে হয়। আমি আমি সেই টাকাগুলো তোমাকে দেব, তুমি সে ব্যবস্থা করবে। তখনই তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলছে, তটিনী, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো সবসময়, সবসময় তোমার পাশে থাকবো, একদম ভাববে না। এরপরে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, চন্ডী ভাই, আর ইগো দেখাস না প্লিজ, ইগোটা এবার বন্ধ কর। তুই তো ভুলে যাচ্ছিস যে তুই দুটো দুটো সন্তান আছে। এ কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, আমার সন্তানগুলো খুব ভালোভাবে থাকতে পারবে। আমি আমাকে কেউ কখনো ফেলনা ভাববে না। মেয়েরা কখনো দুর্বল হয় না, মেয়েরা চাইলে সবকিছু করতে পারে, মেয়েরা চাইলে সবকিছু করতে পারবে, বুঝতে পেরেছো? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, প্লিজ তটিনী, বোঝার চেষ্টা করো, এভাবে এভাবে কোনোভাবে কোনোভাবে নিজের ক্ষতি হতে দিও না, অন্তত পক্ষে দুটো বাচ্চার কথা ভেবে। তখনই তটিনী বলতে থাকে, আমি আমি আমার বাচ্চার কথা ভেবে নিজেকে নিরপরাধ প্রমাণ করব, যে করে হোক আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। এরপরে দেখা যাবে প্রাচী বলতে থাকে, আচ্ছা, ছদ্দি ভাই কি সত্যি জেল হয়ে যাবে? ছদ্দি ভাই কি আর বেরোতে পারবে না? তখনই নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, হতেই পারে, যদি যদি আজকে আমি কোনোভাবে চাল না কাটিয়ে ওকে ওকে জামিন করাতাম, তবে অবশ্যই অবশ্যই আজকেই ওর জেল কাস্টাডি হয়ে যেত। তখনই কর্ণ চ্যাটার্জি বলবে, আমি তোমাকে টাকা দিয়েছি নন্দিনী, মোটা অঙ্কের টাকা দিচ্ছি, তাই তোমাকে তটিনীকে যে করে হোক বাঁচাতে হবে। তটিনী যেন কোন রকম কোনো ক্ষতি না হয়, ওকে ওকে যেন এক রাতও জেল কাস্টাডিতে থাকতে না হয়। এরপরেই কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলতে থাকে, তটিনী, একদম ভাববে না, তোমাকে আমি বারবার বলছি, একদম ভাববে না, আমি আমি সমস্ত সমস্ত কিছু পালন করব। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, আপনি আপনি এসব কেন করছেন বলুন তো? আপনার আপনার মোটিভটা কি? আপনার কি কোনো উদ্দেশ্য আছে যেটার ভিত্তিতে আপনি আপনি আমাদের সাহায্য করছেন? তখনই কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে আর বলতে থাকে, না, আমার কোনো মোটিভ নেই। আসলে আসলে আমি প্রায়শ্চিত্ত করতে চাইছি, প্রায়শ্চিত্ত, জাস্ট এইটুকু, এর বাইরে আর কিছুই নয়। তাই তোমাকে বলছি, বেশি বেশি বাড়াবাড়ি করো না, আমি যেটা বলছি সেটা করো। তুমি যদি আমার দায়িত্ব আমার আমার থেকে কিছু টাকা না নিতে পারো, তবে তুমি একটা কাজ করতে পারো, আমার কোম্পানি জয়েন করতে পারো। ওখানে থেকে আত্মসম্মানের হয়ে তুমি ওখান থেকে উপার্জিত টাকা দিয়ে নিজের সংসারটা অনায়াসে চালাতে পারো। এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি যদি কাজ করি আমার কাজের অভাব হবে না, আপনার আপনার কোম্পানিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তখনই নন্দিনী বলতে থাকে, ভাঙবি, তুমি মচকাবি না, তুই তো দেখছি ঠিক সেরকম হয়ে গেছিস। তোকে তোকে এত করে বোঝানো হচ্ছে, শুনছিস না, পরে যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। এরপরে দেখা যাবে আরাধিয়া বলছে, সর্দি ভাই, এরকম পাগলামো করিস না প্লিজ। তুই আমার শ্বশুর মশাইয়ের কথাটা শোন, আমার শ্বশুর মশাই যা বলছে বোঝার চেষ্টা কর। তোর দুটো বাচ্চা আছে, তোর দুটো বাচ্চার দিকে তাকিয়ে
প্লিজ এরকম কোনো হঠকারী সিদ্ধান্ত নিস না। তখনই কাবের বলবে, প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করুন। ঠিক তখনই তটিনী বলতে থাকে, আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমার বাচ্চাদের ব্যাপারে তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। জাস্ট এইটুকু তোমাকে আমি বলে রাখলাম, তুমি একদম আমার বাচ্চাদের হয়ে কোনো কথা বলবে না। কাবির মাথায় যেন থাকে। তখনই কাবির বলতে থাকে, ঠিক আছে আমি কোনো কথা বলবো না, কিন্তু কথা না বললেই তো এটা ফ্যাক্ট হয়ে যায় না যে আপনি আপনি বিপদে আছেন, তাই না? আপনাকে তো এখন কেউ হেল্প করার নেই। আর তাই আমার ড্যাডি যেহেতু আপনাকে হেল্প করতে চাইছে, হেল্পটা নিয়ে নিন। এরপরেই দীপালি তটিনীকে বলতে থাকে, তটিনী এখন কোথায় যাবে তুই? তখনই তটিনী বলতে থাকে, কেন মা, আমার একটা বাড়ি আছে, আমার স্বামীর একটা ঘর আছে, সেখানেই যাব আমি। এ কথা শুনে দেখা যাবে সবাই মিলে তটিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই তটিনী বলতে থাকে, আমি ওখানেই থাকবো আমার সন্তানদের নিয়ে। আমার ওই 600 স্কয়ার ফিটের ফ্ল্যাটটাতে ওখানেই থাকবো, ওখানে আমার স্বামীর ঘর। তখনই কর্ণচক্রবর্তী বলতে থাকে, স্বামী কোথায়? স্বামীর ঘর হলে কি হবে, স্বামী তো আর নেই।